জামাত ঘরনার যারা লোক, এই যে 40 লক্ষ বোরকা বানাইছে, আরে ভাই বুদ্ধি যদি থাকতো 40 লক্ষ বোরকা পরাইয়া কিছু পুরুষ লোকই মাস্টার নামাই দিতেন, সামনে কিছু মহিলা থাকতো, তারা বলতো আমরা জামাতের ভোটার, জামাতকে ফলো করতাম, জামাতকে বিশ্বাস করতাম, কিন্তু জামাতের আমির যে ঘটনাটা বলছে, যে ভাষা, আমরা আর তাকে মানুষ বুঝতো, হ্যাঁ এতজন বোরকা পইরা নামছে, তাইলে এটা। তো আপনি কতগুলো জিনিস তো ভাই আমি বলছি না যে, মানে এটা সামঞ্জস্য থাকতে হবে। তারপরে ধরেন এটাকে আপনি যদি বারবার ক্যাশ করতে যান, এটা আপনি এস্টাবলিশ করতে, উনি বলছেন, উনি এই সব কিছু অর্থ কি দাঁড়ায় জানেন? তাকে ভয় পাওয়া, জামাতকে ভয় পাওয়া। কারণ কথিত মতে পিছনের জ্যোতির জরিপ, তাতে দুইটা দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে এক দলের 30-35% ভোট আছে। জামায়াতকে কি বিএনপি ভয় পাচ্ছে? আমি বলতেছি এক দলের আছে 30-35% ভোট, আর এক দলের আছে 7-8-10%। তর্কের খাতিরে ধরে নিলাম, কিছু বলে ইনক্রিজ হয়েছে, না হয় 15% হয়েছে, সব মিল্লা ভালো 15%। একটি জরিপ আছে, সেটি আমি উল্লেখ করবো আপনার কাছে, কিন্তু আপনি বলছেন যে ভয় পায় বিএনপি, কি জামায়াতকে ভয় তো পায়? ভয় না পেলে আপনি কোথায় তাদের সাথে, তাদের বক্তব্য তো আমি, পার্থক্য তো আসমান জমিন। তাদের ভোটের ব্যবধান বা জরিপের যে রেজাল্ট, মানুষ যেটা চিন্তা করে, তাতে আসমান জমিন পার্থক্য। এরপর এও শুনি আবার আওয়ামী লীগও নাকি তাদেরকে ভোট দিবে। এই সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তারপরে এটা বলা অবান্তর না। তার মানে হয়তো তারা মাঠে আর এক রকম দেখতে পাচ্ছে রেজাল্ট, তাই বলা, এবং ভয় পায়, কেয়ারিং। তা নাহলে আমি যদি এরকম বড় দলের হইতাম, আমি তো অন্তত বলতাম না, কারণ আমার নিজের 35% ভোট আছে। আরও যদি ভোট কিছু বাড়ে, আওয়ামী লীগও যদি আমার ভোট দেয়, জামাত কি রে ভাই, কোনো আইটেমই না, কোনো ইস্যুই না। অথচ আমি ভীত না হইলে আমি কেন এটা নিয়ে এভাবে বলছি? আর যারা মাঠে নামছে তারা কেউ কোশ্চিন কালো জামাতকে ভোট দিবে না। এখনো বলছি, জামাতের বোরকা পইরা, বোরকা ইয়া দাড়ি টুপি মিলে যদি কয়েক লক্ষ লোক নেমে বলতো, তাহলে হ্যাঁ ইয়েস আমরা জামাত করতাম, এখন করি না এই কারণে। সেটা তো আমরা পাইনি। যারা নামছে মাঠে তারা কখন, সবচেয়ে বড় ম্যাপটা কোনটা হয়েছে, এটা এক ধরনের ক্ষতি হয়েছে আমি মনে করি, যে এইটার নিয়ে যখন মিছিল নামলো, তারপরে কিন্তু ছাত্র শিবির নেমে গেল মাঠে এবং ব্যাপকভাবে নামছে। এই যে নামছে, তারা উঠবে কি না সেটা একটা বিষয়। কারণ তাদের বক্তব্য হলো যে আমার জামাতের আমিরকে নিয়ে, জামাতের আমির সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, এটা তাদের বক্তব্য। তারা মাঠে নামছে, এবং তাদের মাঠে নামার ফোর্সটা কিন্তু আগে যারা নামছে তাদের চেয়ে তাদের বেশি ছাড়া কম না। জি, রাজাকি ভাই, আমি আপনার কাছে আসবো, আবারও আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই, যেটি আপনি শুনছিলেন। আমি আপনার কাছে যাওয়ার আগে, আমি আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে। আমরা জানি যে ভোটের আগেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জরিপ করা হয়, সেটি সত্য মিথ্যা সেটি আসলে নিয়ে প্রশ্ন থাকে সবসময়, সব জরিপে, সব দেশেই। আমি একটু উল্লেখ করতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রায় 48% বিএনপিকে পছন্দ করছেন। সেই সঙ্গে 2008 সালের পর এই প্রথম ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে 37.4% জামায়াত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন বলে নতুন এক জরিপে উঠে এসেছে। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, CRF, এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ। আজিজ ভাই, এই জরিপটা নিয়ে আপনি কি মনে করছেন? 48% বিএনপিকে পছন্দ করেন আওয়ামী লীগের সমর্থক। হ্যাঁ, আমি আগেরটায় আবার, যেহেতু সবসময় প্রশ্ন ওনার পরে হয়, উত্তরটা দেওয়ার সুযোগ পাই না, বলি শোনেন। আল জাজিরাতে জামাতের আমির একটা সাক্ষাৎকার দিয়েছিল। এই সাক্ষাৎকারে যে বক্তব্যটা দিয়েছিল, আমি কিছু কিছু শব্দ ইংরেজিতে বলি, বাংলায় বলবো না, কারণ এগুলো ভালগার শব্দ আমার কাছে মনে হয়। যেমন তিনি বলেছেন, নারী বায়োলজিক্যাল কারণে কোনোদিন জামাতে আমির হবে না। আপনি বলেন, জামাতের সমর্থন নিতে পারবেন নারী, 51% নারী বাংলাদেশে, নারী বিএনপি জামাতে এত সদস্য আছে, এবং মজলিসি সুরার শুনছি 37% নারী, অর্থাৎ 90 জনের নারী 37%। আপনি একটা নমিনেশন দিলেন না কেন? তারপরে বলা হয়েছে যে যারা ঘরের বাইরে যায়, অর্থাৎ কাজ করতে যায়, তারা, আমি ইংরেজিতে বলছি, ভালনারেবল। এবং তারপরে এটার পরে জামাতের একজন এমপি এবং খুব প্রভাবশালী এমপি, তিনি বলেছেন যারা ঝাড়ু মিছিল করেছে তারা সব বেশ্যা। কথাটা মিলল? অনুরূপ কথা তো হলো। তো সুতরাং এখন ধরেন শিবির তো বেরোই, এবং জামাতের সিস্টেম যা,
জামাত ধাপে ধাপে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে নারীর বিরুদ্ধে বললেও নারী যারা জামাত করে তারা নারীর বাইরে আসবে না, জামাতের বাইরে আসবে না, কারণ তার মগজ পুরাটা ধোলাই হয়ে গেছে। তারা পৃথিবীতে নাই, তারা জামাতের মধ্যে আছে। সুতরাং এটা তো বিবেচনার বিষয় না, কিন্তু এটা তো আলোচনা হচ্ছে। আর জামাত যে ভোট কম বলেই যে এটার ব্যাপারে বলবে না তা না, কারণ আমাদের দেশে আমরা মনে করি শুধু মুসলমানের দেশের বাসিন্দা না। আমি তো আগেও বললাম যে হিল ট্যাক্সে 50টা আপনার আছে, সেক্ট আছে। আমাদের এখানে হিন্দু মুসলমান, হ্যাঁ মুসলমান 82% মতো আছে, 81% আছে। হ্যাঁ, তো এখন যদি জামাত যদি এইরকম নারী সম্পর্কে এই ধারণা থাকে, তাহলে কি এক দেশে পারিবারিক আইন কয়টা চালু করবে? কয়টা চালু করবে? তাহলে তো এই দেশে আইন চলতে হবে প্রায় আপনার 70-80টা চলতে হবে। এটা হয় অবাস্তব। তারপর ওনারা ধরেন জামাত এখন হিন্দু নমিনেশন দেয়, পূজা করে, সবই করে। হ্যাঁ, তো এখন তো তাদের ইশতেহার হয়তো দিবে শুক্রবারে, দেখবো ইশতেহারি তাদের পলিটিক্সটা কোন জায়গায় গেছে। এখন আগে তো বলতো 7 লাখের শাসন চাই, কোরআনের আইন চাই। এখন তো ওই জায়গায় নাই। এখন তো এই যে দেখেন আপনি সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা পাবেন, শোনেন, প্রত্যেকটা কাজ জামাতের সে কন্ট্রাডিক্ট করতেছে। জামাতের আমরা ইশতেহারে তো আসলে ভালো ভালো জিনিসই থাকে সবসময়, সবাই ভালো ভালো প্রতিশ্রুতি দেন। এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? তাহলে তো আসলে বিএনপির জন্য অনেকটাই খুব সহজ না। জরিপ প্রথম বক্তব্য হচ্ছে ধরেন 1991 সালে যে ভোটটা হয়েছিল, পৃথিবীর কোন জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, এবং বিএনপি ওই সময় হরতাল ডাকছিল, আর আওয়ামী লীগ মিনিস্ট্রি গঠন করে ফেলছিল, মানে তারা জিতবেই। কিন্তু দেখা গেল রেজাল্ট উল্টা, বিএনপি সরকার গঠন করে ফেলছে, জামাতের কয়েকজন আনকন্ডিশনাল সাপোর্ট নিয়ে করছে না। তো এখন এই জন্য জরিপ সবসময় সত্য হয় এটা আমি মনে করি না। তবে বর্তমান যে পারসেপশন, আমার যে অনুমান, জামাতের যে তাফালিক এই ক্যান্টনমেন্ট পর্যন্ত যেখানে পাচ্ছে সেখানে উদ্দাত্ত আচরণ, তাতে করে তো যারা জামাতের বিপক্ষে আছে সব তো একদিকে চলে যাবে। এটা ঠিক চলে যাবে। এবং আওয়ামী লীগ তো এখন যে পরিস্থিতি, জামাত তো অন্ধকারের ভিতরে সরিয়ে আইনে না কই আছে, ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আরে কোরআন নাজিল হয়েছে ধাপে ধাপে, এটা ঠিক, কিন্তু শেষ পর্যন্ত বলছে যে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে তো জামাত তো ধাপে ধাপে না। জামাতের আমির সেক্রেটারি জেনারেল আগেও বলছিল যে কোরআন আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন আমাদের বদলানোর, এখন বদলাইতেছে। সুতরাং আবার তো জামাত সম্পর্কে ধারণা করতে হবে। সুতরাং আমি বলবো যে এক কথাই বলবো যে আপনি যেটা বললেন যে জামাত যা করতেছে, এই কারণেই আমার মনে হয় ভোট সবগুলো একদিকে যাবে। যেমন রাজ্জাকি ভাই বললেন যে ঝাড়ু মিছিল তারা ভোট দিবে না, কিন্তু এর তো একটা ইম্প্যাক্ট আছে সমাজে। তাহলে তো আর জামাত যত ছোটই ভোট কম ভোট হোক এক প্রতিদ্বন্দ্বিত্ব। আওয়ামী লীগ দেওয়ার পরে আওয়ামী লীগ এবং না থাকার ফলে বিএনপি এবং জামাত হলো প্রধান প্রতিদ্বন্দ্বী, সুতরাং তাদের দুর্বলতা তো ধরবেই। জি, এখানে আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে 2008 সালে পরে এই প্রথম ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে 37 যারা নতুন ভোটার তাদের 37.4% জামায়াত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে। রাজ্জাকি ভাই, এই জরিপ নিয়ে আসলে আপনি কি মনে করছেন? আচ্ছা, এই 37 যেটা আমি একটু পরে বলি, 37 লিখে রাখলাম। তার আগে একটু জবাব দেই আজিজ ভাইয়ের, এটা দরকার। আমি দেখেন, আমার কাছে মনে হয় জানো জামাত খুব সৌভাগ্যবান। ফর গডস সেক, আমি জামাতকে ভোট দিব না, আমি জামাত পছন্দ করি না মনে করেন। বাট এই যে আমরা টকশোতে আইসেই দিয়ে শুধু জামাতের আলাপ, এটা জামাতের বিশাল ভাগ্য আমি দেখি। কোনো আলাপই নেই জামাত ছাড়া, অথচ জামাত তো প্রধান অন্যতম। না, সেটার জন্য আমি বলছি না। আওয়ামী লীগের 48% ভোট তারা পাবে যারা জামাতের বিরুদ্ধে। এটি জরিপেরটাই। আবার যদি আজিজের কথা ধরি, 91 সালের জরিপে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছিল, পারে নাই, তাহলে কি বিএনপি ক্ষমতা আসবে না? ইফ জরিপ যদি না মেলে, ওনার কথার থেকে ধরি, যদি জরিপের উপর ভিত্তি করে, তারা তো ভয় পাইছে যে 91 সাল যখন মেলে নাই, এইটাও না মিলতে পারে, সুতরাং ভয় আছে। এই জন্য বললাম জামাত সৌভাগ্যবান। এইবার আসেন জামাতের আমির আল জাজিরে কি বলছে। ওই বায়োলজিক্যাল কারণ টারণের দরকার নেই তোমার ব্যাখ্যার। নারী আমির হবে না, বিষয়টা উনি পরিষ্কার করছেন। কোনো আমতা নাই, আছে কোনো আমতা? নারী নেতৃত্ব, নারী আমির বানাবো না। তো নারী আমির বানাবো না, এটা মাইনে যে জামাত করবে, না করলে না করবে।
আপনি ভোট দিবেন না, আমি ভোট দিব না, XYZ ভোট দিবে না, জীবনে ক্ষমতা আসতে পারবে না, তাকে নিয়ে আমি আলাপ করি কেন? ভেরি পেইনফুল। মানে জামাতরে বাংলাদেশে আমরা এখন প্রতিটা চ্যানেলে হাইলাইট করতেছি, জামাতের লোক আসতেছে না। আর এগুলা বলায় মানুষ জামাতের এত নিন্দা করে কেন একটা লোকের, এত নিন্দা করে কেন একটা লোকের? আপনি দেখবেন স্কুল কলেজে একটা লোকের নিন্দা করতে করতে হঠাৎ করে সব ঝুঁকে যায়, পরে দেখেন না এদিকে। আমি কথার কথা বলছি, আমরা কেন যাই এদিকে? আল জাজিরা তো এত ক্লিয়ার স্ট্যান্ড, আমি আমি আমার নারী নেতৃত্ব আমরা দিব না নারীদের। এবং আপনি যদি অন্যান্য দলের কথা বলেন, আপনি শুনেন নির্বাচনী আচরণবিধি কি, নির্বাচনের এই কি জানি আরপিওতে কি আছে, 5% মহিলা। জি হ্যাঁ, কোন দল দিছে 5% ফুল? জামাত তো একজনও দেয় নাই, আর কোন দল দিছে? তা আপনি যদি আরপিও না মানেন, আপনি তো নির্বাচনের অযোগ্য। আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন আসেন, আপনি কোন দলই তো নির্বাচনই তো বাতিল হয়ে যাবে। আপনি তো আইন ফুলফিল করতে হবে। করছেন? আইন খোঁজেন কেন? আপনি বলেন না করছে কেউ, 5% দিছে কেউ? আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। তো করেন নাই যখন, কালকে সকালে যদি নির্বাচন কমিশন বলে যে নির্বাচনই হবে না, কি করবেন? আমি তর্কের খাতিরে বলছি, এত গল্প করে লাভ নাই। এখন আসেন আপনি 37 জরিপ। এই তো জরিপ ছাড়াই আমি বলছি, কি বলছি, যে 4 কোটি ভোটার আছে, 4.5 কোটি এইরকম, গত 15 বছর তারা ভোট দিতে পারে নাই। গত 15 বছর তারা শুধু আওয়ামী লীগকে দেখছে, এবং আওয়ামী লীগের তারা তিক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তাদের উপরে তারা তিক্ত হয়ে গেছে। কেন? ফাইনালি দেখতে দেখতে, ভোট তো দেয় নেই, জুলাই মাসে এসে দেখছে, জুলাই মাসে এসে দেখছে ছাত্র কিভাবে হত্যা হয়, ছাত্র, কৃষক, কামার, কোমর সব হত্যা হয়েছে, সব দল আন্দোলন করছে, সব কিছু মেনে নিলাম। কিন্তু এই তরুণ ভোটাররা তো সেটা দেখছে, দেখার পর তার কি হয়েছে, যে আওয়ামী লীগ তো নাই। 5ই আগস্টের পর থেকে যারা রাজনৈতিক দল হিসাবে মাঠে আছে, আমি আবার আগেও বলছি এখনো বলছি, ভোটাররা প্রথমত তাদের দায়িত্ব চিন্তা চেতনায় নিবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আমি জুলাইয়ের পক্ষে ছিলাম, কোনো দরকার নেই আপনার। ভোটার দেখছে, কারণ 15 মাস 18 মাস আগের ঘটনা তাদের কাছে একদম স্বচ্ছ মুখস্থ। 71-এর ঘটনা না, কারণ 71 এরা দেখে নাই, কিন্তু জুলাইটা দেখছে। সুতরাং তারা জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা তারা মাথায় নিছে, এবং এখান থেকে আপনি সরাইতে পারবেন না। জি, এরা গেলেই ভোটটা ওখানে দিবে, এই গেল 1। 2 নম্বর, অন্য দলের সাথে সম্পৃক্ত যারা আছে, যারা সেই দল যদি জুলাই চেতনা ধারণ না করে, কিন্তু তারা তো দেখছে তাদের সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সে যে কোনো দলই করুক, সে দল যদি ফ্যাসিজমের পক্ষে থাকে অ্যাকশনে, তাহলে উপর দিয়ে যাই বলুক ভিতরে ভোট তাকে দিবে না, কারণ সন্তানটা সে হারাইছে। আর রাজনীতিবিদ যারা মাঠে আছে, তাদের নাতি পুতি সব বহির্বিশ্বে। আর 2-1 যদি দেশে থাইকে থাকে, ওয়েল প্রোটেক্টেড, পুরা দেশ ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়ার পর সব শেষ হয়তো তারা মারা যাবে। এবং এই দেশ ঠিক করতে হইলে প্রি কন্ডিশন হইল, এই যে রাজনীতিবিদ যারা ওয়েল এস্টাবলিশ ফর লাস্ট 20, 30, 40 ইয়ার্স, তাদের পোলা মাইয়া নাতি সব দেশে এনে বসবাস করান, যদি করাইতে পারেন, একমাত্র একটা রাস্তা তখন হইতে পারে যে বাইরে ভাই আমার সন্তান যদি দেশে রাখতে হয়, আমার নাতি যদি দেশে রাখতে হয়, দেশটাকে নিরাপদ করতে হবে। আপনারা এখানে বসে দেশের নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না, আমি বলে দিতে পারি, 53 বছর আমি দেখছি, 53 বছর না দেখলেও 90 সাল থেকে পুরা মুখস্থ আমার। এই দেশের নিরাপত্তা নিয়ে অ্যাটলিস্ট রাজনীতিবিদরা ভাবেন না, কারণ তাদের সন্তান নাতি এই দেশে থাকেন না। এবং এই দেশের যুব সম্প্রদায় যারা মাথা জায়গায় উঁচু করে উঠছে, তাদের সন্তানরা, যাদের রাজনীতিবিদের সন্তানরা মাথা উঁচু করছে বহির্বিশ্বে, এবং আর এখানে যারা উঁচু করে ওঠে, তারা চিন্তা করতেছে যে এইটা যদি জেগে যায় আমাদের অস্তিত্ব থাকবে। এবং সেটা দমানের একটা পায়ে তারা চলছে। সেটা ফ্রম ডে ওয়ান আমরা দেখছি। আমরা তরুণ সমাজকে সাপোর্ট করিনি, এই যে জেনারেশনটা তৈরি হয়েছিল তাদের সাপোর্ট করি। ড্যামেজ করতে করতে নির্বাচনটা হোক, ইউনূস সাহেব চলে যাক, এই যারা তারা ঘরে বসে একা একা আফসোস করবে আমরা করলাম কি। একটা জেনারেশন জাগছিল, একটা নতুন জেনারেশন এবং একটা নতুন দল, একটা নতুন আন্দোলন, এটাকে আমাদের একসেপ্ট করা উচিত ছিল আন্তরিকভাবে। জি, আমি আজিজ ভাইয়ের কাছে খুব সংক্ষেপে একটি বিষয় জানতে চাই। আমরা আপনারা দুজনেই আল জাজিরার রিপোর্ট নিয়ে কথা বলছিলেন, আমরা গার্ডিয়ানের একটি প্রতিবেদন দেখেছি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা। খুব সংক্ষেপে 1 মিনিটে যদি আমাকে একটু বলেন যে বিষয়টি। কারণ ভারত রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিস্ট হাসিনার যারা আছে নেতারা, উপরে যারা টাকা পয়সাওয়ালা, সবাইকে আশ্রয় দিয়েছে। এবং আমাদের সাথে যে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেখানে একটি ধারায় আছে, যে দেশে আশ্রয় নিল সেই দেশ যদি মনে করে
যে তাকে বিচারের নামে প্রহসন বা রাজনৈতিকভাবে হ্যাকেল করা হবে, তো সেই দেশ নাও দিতে পারে। সেই কারণে এবং এছাড়াও আমাদের সাথে সম্পর্ক বরাবরই টানাপোড়েন চলছে। কিন্তু রাজনীতিতে ফিরবে কিভাবে সেই না, পরিকল্পনাটা কি হবে? অভ্যুত্থানের শক্তি যেভাবে টানা হেঁচড়া শুরু করছে, অভ্যুত্থানের শক্তি এই নির্বাচনের এর বাইরে কেউ নাই। তাদের ভিতরে তো একটা দরকার ছিল, অন্ততপক্ষে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য। যদি সেটা না হয়, সেই ফকর দিয়ে তো মানে থাকতেই পারে। পরিষ্কার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাঁক ফোকর থাকার কারণে তারা সেই দিক দিয়ে ঢুকতে পারে। আমি রাজ্জাকিবের কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, শেষ করবো আমি। বিষয়টা সিম্পল। আপনি বললেন না আওয়ামী লীগ নাকি 48% ভোট দিতে চায়, যাদেরকে দিতে চায়। আওয়ামী লীগ যাদেরকে ভোট দিতে চায় তাদেরকেই ভোট দিবে। যারা আওয়ামী লীগ যদি মনে করে যে দলকে ভোট দিয়ে পাশ করে, যদি নির্বাচন হয়েই যাবে 12 তারিখ আমরা ধরে নিলাম, সেই রূপে যে নির্বাচনে যাদেরকে ভোট দিয়ে পাশ করাইলে আমাদের মাঠে ফেরাটা সহজ হবে, তাদেরকে তারা ভোট দিবে। আমার বিবেচনায় যদি আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, তারপরেও নির্বাচন যদি হয়েই যায়, তাহলে ওদেরকে আওয়ামী লীগ চাইবে, কিংবা আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে তারা চাইবে যাতে আওয়ামী লীগ মাঠে ফেরত আসতে পারে। সেই এমন দল যে দল আসলে ফেরত আসতে পারবে নিশ্চিত, সেই দলকে আনার চেষ্টা করবে বা সেই দলের পক্ষে তারা থাকবে। এটাই সিম্পল।